ডাকসু নির্বাচনে কড়া আচরণবিধির মধ্যেই প্রচার শুরু। ভোটের দিন থাকবে সেনাবাহিনী, জাকসু ও রাকসুতেও নির্বাচনী আমেজ। রমজানের এক সপ্তাহ আগে নির্বাচন দাবি সালাউদ্দিন আহমেদের। বিএনপির সঙ্গে কয়েকটি ইসলামী দলের জোট করার ইঙ্গিত। সীমানা পুনর্নির্ধারণে ঢাকা অঞ্চলের আপত্তি শুনছে ইসি। আসন বাড়ায় খুশি গাজীপুরের প্রতিনিধিরা, কমায় ক্ষোভ মানিকগঞ্জ মুন্সিগঞ্জবাসীর। 5 আগস্টে জেল পালানো 9 জঙ্গি সহ 700 কয়েদি এখনো বাইরে। লুটের অস্ত্রে গজারিয়ায় পুলিশের ওপর হামলা, শীঘ্রই যৌথ বাহিনীর অভিযান। এবং প্লাস্টিক আর ঝুটের বর্জ্যে মৃতপ্রায় সুভাড্ডা খাল। ফের যুক্ত হচ্ছে বুড়িগঙ্গা তুরাগের সঙ্গে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উচ্ছেদের পরই অবৈধ বাস কাউন্টার সচল। স্বাগত। এখন বিকেলে শুনছিলেন শিরোনাম, আর পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি গালিব ইবনে রিয়াজ। ডাকসু নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবে সেনাবাহিনী। তবে ভোট গ্রহণ থেকে ফলাফল প্রকাশের আগ পর্যন্ত কেন্দ্রগুলো পাহারা দেবেন তারা। সকালে ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান রিটার্নিং কর্মকর্তা গোলাম রব্বানী। এদিকে আজ থেকে প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা, ক্যাম্পাস ঘুরে চালাচ্ছেন গণসংযোগ। এ অবস্থায় কঠোরভাবে আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। আরও জানাচ্ছেন ফরহাদ বিন নূর। ডাকসু হল সংসদ নির্বাচনের ভিপি, জিএস ও এজিএস প্রার্থীরা প্রচারণার প্রথম দিন সকাল থেকে একে একে নওয়াব আলী সিনেট ভবনে আসতে থাকেন। এরপর রিটার্নিং অফিসারদের সাথে চলে বৈঠকে আচরণবিধি মেনে প্রার্থীদেরকে প্রচারণা চালানোর আহ্বান জানানো হয়। রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর গোলাম রব্বানী জানান, ভোটের দিন বিশ্ববিদ্যালয়ের মূল 7টি প্রবেশ পথে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী এবং ভোট গণনার সময় কেন্দ্র ঘিরে রাখবে। সারাদিন তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন, প্রয়োজন অনুযায়ী আসবেন। তবে ভোট দান সম্পন্ন হওয়ার পরে ভোট কেন্দ্রগুলো আর্মি দ্বারা কর্ডন করা হবে। ভোট গ্রহণের 7 দিন আগে থেকে হলগুলোতে বহিরাগতরা অবস্থান করতে পারবে না বলেও জানান তিনি। আর ভোট গ্রহণের দিন মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ রাখা হবে। হলগুলোতে কোনো পর্যায়ে কোনোভাবে বহিরাগত অবস্থান করতে পারবে না। 9 তারিখে ভোটের দিন এবং আগের দিন 8 তারিখ বিকাল থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেট্রো স্টেশন আছে সেটি আমরা বন্ধ রাখব। বৈঠক শেষে প্রতিক্রিয়া জানান কয়েকজন প্রার্থী। ভোট পড়ার হার শতভাগ নিশ্চিতে কেন্দ্র বাড়ানোর দাবি জানান ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। বলেন, মাত্র 8টি ভোট কেন্দ্রে প্রায় 40,000 ভোটারের ভোট দেয়া কঠিন হয়ে যাবে। এই 8টি ভোট কেন্দ্রের মধ্য দিয়ে কোনোভাবে 40,000 স্টুডেন্টের ভোট কাস্টিং কোনোভাবেই সম্ভব নয়। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশনকে আমি আহ্বান করছি, ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার স্বার্থে অতি দ্রুত ভোট কেন্দ্র বাড়ানো হোক। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি ও জিএস প্রার্থী আচরণবিধির বেশ কিছু নিয়ম অস্পষ্ট অভিযোগ করে বলেন, যেসব প্রার্থী এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি প্রশাসন। এছাড়া বন্ধ করে দেয়া শাটল বাস সার্ভিসটি অতি দ্রুত ফের চালুর দাবি করেন তারা। আমাদের বিশ্ববিদ্যালয়ে যে শাটল বাস সার্ভিসটি সেটি ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বন্ধ করেছে। আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি, আবারও আপনাদের মাধ্যমে অনুরোধ জানাই যাতে অতি দ্রুত সেই শাটল সার্ভিসটি চালু করে। ভোট গ্রহণের অন্তত 3-4 দিন আগে পরীক্ষা বন্ধ রেখে রিশিডিউল রাখার দাবি জানিয়েছেন ছাত্র অধিকার সমর্থিত ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা। ডাকসু নির্বাচনের আগ মুহূর্তের দিনগুলোতে যেই ডিপার্টমেন্টগুলোতে গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকে, যেহেতু ডাকসু এটা একটা ক্যালেন্ডার ইভেন্ট হওয়ার কথা, ক্যালেন্ডার ইভেন্ট হলে স্বাভাবিকভাবেই কোন ডিপার্টমেন্ট কোন পরীক্ষা কবে হবে সেক্ষেত্রে ঠিক আগ মুহূর্তের দিনগুলোতে একটা ফ্লেক্সিবিলিটি থাকার কথা। এদিন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমাকে প্রচারণা করতে দেখা যায়। এ সময় তিনি প্রভোস্ট বরাবর ক্ষমা চেয়ে চিঠি পাঠানোর কথা অস্বীকার করেন।
বিধিমালাগুলো আসলে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ঠিক করা হয়েছে। সেই বিধিমালা যাতে প্রশাসন নিজেই ওই বিধিমালাতে স্ট্রিক্ট থাকে এবং সকল পক্ষের মধ্যে এক ধরনের একটা ব্যালেন্স করতে পারে। কিন্তু সেই জায়গায় যদি প্রশাসন পক্ষপাতিত্ব করে তাহলে যেসব এখানে শিক্ষার্থীরা আছে, যেসব প্রার্থীরা আছে তাদের মধ্যেও কিন্তু এক ধরনের একটা ইমব্যালেন্স তৈরি হবে। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর প্রথম দিন ইসলামী ছাত্র শিবিরের প্যানেলের ব্যানার বিভিন্ন জায়গায় টানাতেও দেখা যায়। অ্যাবনর্মাল প্রক্রিয়ায় হঠাৎ জানানো এটা খুবই আনপ্রফেশনাল আচরণ। আমরা আমাদের প্যানেলের জায়গা থেকে ইউনিভার্সিটির শিক্ষকদের কাছ থেকে প্রফেশনাল আচরণ প্রত্যাশা করছি। আমাদের যে জোট সেই জোটের পক্ষ থেকে আমরা বলতে চাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে আমরা একটা একাডেমিক ইনস্টিটিউট করতে চাই। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। ডাকসু নির্বাচনে প্রার্থীদের প্রচারের সবশেষ খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ফরহাদ বিন নূর। ফরহাদ, এখন পর্যন্ত কোন কোন প্যানেলের প্রার্থীরা প্রচার চালিয়েছেন, কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন তারা? গালিব, এখন পর্যন্ত আমরা দেখেছি বেশ কয়েকটি ছাত্র সংগঠনের যে প্যানেলগুলো রয়েছে তারা এবং অনেক স্বতন্ত্র প্রার্থীরা ইতিমধ্যে প্রচারণার কাজ শুরু করেছেন। তবে আমরা এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি চত্বর রয়েছে, ভিসি চত্বরের এখানে যে স্মৃতি চিরন্তন, সেখানে জাতীয়তাবাদী ছাত্র দলের যে প্যানেল, সেই প্যানেল এই মুহূর্তে এখানে একটি ফটো সেশন সেরে নিচ্ছেন। এরপরে তারা স্মৃতি চিরন্তনে আমরা যতটুকু জেনেছি তারা এখানে যেসব শহীদ যারা রয়েছেন তাদেরকে ফুলের শ্রদ্ধা জানিয়ে তারপরে তারা প্রচারণার কাজ শুরু করবেন। আমরা দেখেছি যে জাতীয়তাবাদী ছাত্রদল তারা বলছেন প্রতিশ্রুতি নয়, বরং তারা প্রতিজ্ঞাবদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব উন্নয়নে ভূমিকা রাখার প্রয়োজন এবং ডাকসুর যেসব জায়গা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে সেই কাজগুলো তারা করবেন বলেই কিন্তু তারা বলছেন। এবং আমরা দেখেছি ইতিমধ্যে তারা লিফলেট ছাপিয়েছেন। সেই লিফলেট তারা এই ফটো সেশন শেষে যখন আনুষ্ঠানিকভাবে তারা এই আজকের যে প্রচারণা শুরু করবেন তখন তারা সেই লিফলেটগুলো বিতরণ করবেন। এবং আমরা দেখেছি লিফলেটে তাদের যে 27 সদস্যের যে প্যানেল, সেই 27 জন সদস্যের সেখানে নাম এবং ছবি সহ রয়েছে। এবং আমরা দেখছি যে এখানে জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, সাধারণ সম্পাদক রয়েছেন, একই সঙ্গে রয়েছেন আমরা দেখছি যে ভিপি, জিএস, এজিএস প্রার্থী যারা রয়েছেন এই প্যানেলে তারাও এখানে রয়েছেন। তাদের প্যানেলে আমরা দেখছি যে 2জন নারী প্রার্থীও রয়েছেন, তারাও কিন্তু এখানে রয়েছেন। আমরা যতটুকু জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আজকে থেকে যে প্রচারণা শুরু হলো আনুষ্ঠানিকভাবে, সকাল থেকেই কিন্তু বিভিন্ন প্রার্থীরা বিচ্ছিন্নভাবে তাদের মতো করে প্রচারণার কাজ শুরু করেছেন। তবে আমরা দেখেছি আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এই ডাকসু নির্বাচনে যারা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে যে ছাত্র শিবিরের যে প্যানেল রয়েছে তারা আমরা দেখেছি জুমার নামাজ শেষে কেন্দ্রীয় জামে মসজিদে জোহরের নামাজ শেষ করে তারা এই আজকে প্রচারণা শুরু করেছে। এছাড়া আমরা দেখেছি উমামা ফাতিমাও তিনি প্রচারণার কাজ শুরু করেছেন। এছাড়া অন্যান্য যেসব প্যানেল রয়েছেন, প্যানেলের যারা রয়েছেন আমরা যদি বলি যে ছাত্র অধিকার পরিষদ, এছাড়া বাগছাস, তারাও কিন্তু নানাভাবে বিচ্ছিন্নভাবে এই প্রচারণার কাজ শুরু করেছেন। এবং তারা কিন্তু বিভিন্নভাবে আমরা দেখছি যে এই মুহূর্তে এখানে কিন্তু একটি স্লোগান দিচ্ছেন। আমরা একটু স্লোগানটা শোনার চেষ্টা করব। জাতীয়তাবাদী ছাত্রদল তাদের যে প্যানেল, এই প্যানেল কি স্লোগান দিচ্ছে? তারা বলছেন যে প্রতিশ্রুতি নয়, পরিবর্তনে প্রতিজ্ঞাবদ্ধ তাদের এই প্যানেল। এবং এই প্যানেল যদি নির্বাচিত হয় তাহলে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নে ভূমিকা রাখতে তারা প্রতিজ্ঞাবদ্ধ। তো এটি ছিল আমার কাছে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের সবশেষ তথ্য। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন ফরহাদ বিন নূর। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে মনোনয়ন ফিরে পাওয়ার আপিলের শেষ দিন আজ। এদিন নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাই থেকে বাদ পড়া প্রার্থীরা প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন। সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত আপিল করেন 14 জন প্রার্থী। এর আগে সোমবার সন্ধ্যায় ডাকসু নির্বাচনে
76 মনোনয়ন যাচাই বাছাই করে 256 জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। নানা অসঙ্গতির কারণে বাতিল করা হয় 20 প্রার্থীর মনোনয়ন, এর মধ্যে 6 নারী ও 14 জন পুরুষ প্রার্থী। জাকসু নির্বাচন কমিশন জানায় বুধবার বাদ পড়া প্রার্থীদের আপিলের শুনানি ও রায় দেওয়া হবে। এরপর 29 আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। দুই দিনের মন্থর অবস্থা কাটিয়ে জমজমাট হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের মনোনয়ন সংগ্রহ ও জমার কার্যক্রম। রাকসুকে শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম ও গণতান্ত্রিক চর্চার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতেই নির্বাচনে অংশগ্রহণ বলছেন প্রার্থীরা। সব সংশয় কাটিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন হবে প্রত্যাশা নির্বাচন কমিশনের। আরও জানাচ্ছেন রাকিবুল হাসান। রাকসু নির্বাচন তফসিল অনুযায়ী মনোনয়ন তোলার আজ শেষ দিন। সকাল থেকেই রাকসু অধ্যক্ষের কার্যালয় প্রাঙ্গণ মুখর প্রার্থী সমর্থকদের সমাগমে। গেল দুদিনের মন্থর অবস্থা কাটিয়ে ক্যাম্পাস জুড়ে জমজমাট রাকসু নির্বাচনের আবহ। দীর্ঘ 35 বছরের অচলায়তন ভেঙে নির্বাচনের ডামাডোল ছুঁয়েছে সাধারণ শিক্ষার্থীদেরও। তাতে নির্বাচন ঘিরে প্রত্যাশা বেড়েছে তাদের। আজকে যে আমি রাকসুতে পরিবেশ দেখতেছি খুবই আনন্দমুখর পরিবেশ, এবং আমরা চাই রাকসু কমিশন যে নির্দিষ্ট তারিখ দিচ্ছে ওই তারিখেই নির্বাচন যাতে অনুষ্ঠিত হয়। রাকসুর মতো এই জায়গায় আমরা যে নারীদেরকে দেখতে চাই, তারা আমাদের দাবি দাওয়াগুলো প্রশাসনের কাছে তুলে ধরবে, বিভিন্ন সংকট সমস্যাগুলো। ভিপি জিএস, এজিএস বা মহিলা বিষয়ক সম্পাদক বা সিনেট সদস্য মনোনয়ন ফর্ম বিতরণ করে অবসরের ফুসরত পাচ্ছে না রিটার্নিং কর্মকর্তারা। তফসিল অনুযায়ী গেল রোববার 5টি, সোমবার 10টি মনোনয়ন তোলেন প্রার্থীরা। শেষ দিনে দুপুর পর্যন্ত রাকসুতে 26 জন, সিনেট সদস্য 3 জন আর হল সংসদে শতাধিক প্রার্থী মনোনয়ন তুলেছেন। ছাত্রদের যে বেসিক নিডসগুলো এগুলো এখনো ফুলফিল হয়নি। আমরা এগুলো আদায়ের জন্য এবং ছাত্রদের কথা এবং ছাত্রদের কাজের যে প্রতিফলন এটা আমরা ঘটানোর চেষ্টা করি। আমি প্রশাসনের কাছে একটাই দাবি জানাবো, 15 সেপ্টেম্বরে যেন রাকসু নির্বাচন হয়। যদি 15 সেপ্টেম্বরে রাকসু নির্বাচন অনুষ্ঠিত না করতে পারে এই প্রশাসন, তাহলে এই প্রশাসনকে এই সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা মিলে এই প্রশাসনকে ছুঁড়ে ফেলে দেবে। 2 দিন ধরে আমাদের হল সংসদ বা কেন্দ্রীয় সংসদ যারা দাঁড়াচ্ছে স্বতন্ত্র পার্টি হিসেবে, প্যানেলগুলোর কথা আমি বলবো না, তবে সাধারণের একদম যে কাতারে আমরা রয়েছি, আমরা সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনটাতে অংশগ্রহণ করছি। ক্যাম্পাসের শিক্ষক শিক্ষার্থীদের নানা দাবি আন্দোলনে যে সংশয় সৃষ্টি হয়েছিল তা কাটিয়ে উঠেই অংশগ্রহণমূলক রাকসু নির্বাচন হবে মনে করছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। মোটামুটি সকল ছাত্র সংগঠন সহ সামাজিক সংগঠন সবার সাথে যোগাযোগ হয়েছে, সবার মাঝে আগ্রহ আছে এবং সবাই অংশগ্রহণ করবে এমনটি আমরা দৃঢ়ভাবে আশা করছি। অতএব এটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে। তফসিল অনুযায়ী আগামী 27-28 তারিখ পর্যন্ত মনোনয়ন দাখিল, 31 থেকে 1 সেপ্টেম্বর মনোনয়ন যাচাই বাছাই শেষে 4 সেপ্টেম্বর হবে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। রাকিবুল হাসান, এখন রাজশাহী। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ ঘিরে আজ তৃতীয় দিনের মতো নির্বাচন কমিশনের শুনানি চলছে। দিনভর ঢাকা ও এর আশপাশের 28টি সংসদীয় আসনের সীমানার দাবি আপত্তি নিষ্পত্তি করছে নির্বাচন কমিশন। সকাল থেকে এখন পর্যন্ত মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জের 16টি আসনের শুনানি ঘিরে দাবি আপত্তি আমলে নিয়েছে কমিশন। এতে মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জের 4টি আসন পুনর্বহাল চেয়েছে এলাকাবাসী। এসব জেলায় একটি করে আসন কমানোর প্রস্তাবনায় ক্ষোভ জানান তারা। এছাড়াও খসড়া তালিকায় গাজীপুরে একটি আসন বৃদ্ধি করায় ইসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলার প্রতিনিধিরা। নির্বাচন ভবনে সকাল 10টায় শুরু হওয়া শুনানিতে উপস্থিত আছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, 4 নির্বাচন কমিশনার, ইসি সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য 300টি আসনের মধ্যে 40টির সীমানায় পরিবর্তন আনার প্রস্তাব করে ইসি। আমাদের এই আসনটিকে 2 ভাগে বিভক্ত করে ফেলে, তবে আমরা সামাজিকভাবে, রাজনৈতিকভাবে এবং ভৌগোলিকভাবে আমাদের নারায়ণগঞ্জ সদর আসনের যে ভোটার বাসিন্দারা আমরা বঞ্চিত হব। সোনারগাঁ বা তথা যে কোনো
উপজেলাকে নিয়ে সংযোজন বা বিয়োজন হয় তাহলে সেটা সমস্যা বাড়াবে তো কমাবে না। 3টি থানা নিয়ে আমাদেরকে 5 আসন করার প্রস্তাব করা হয়েছে। আমরা এই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। নাঙ্গুল 5 আসন পূর্বের অবস্থায় নাঙ্গুল সদর থানা 8টি ইউনিয়ন, সদর উপজেলা 2টি ইউনিয়ন, বন্দর উপজেলা বন্দর থানা 9টি ইউনিয়ন এবং বন্দর উপজেলা 5টি ইউনিয়ন নিয়ে যে পূর্বের অবস্থা ছিল, আমরা এই পূর্বের অবস্থা থাকতে চাই। রমজানের এক সপ্তাহ আগে নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নির্বাচন নিয়ে সরকার ও বিএনপির মধ্যে কোনো শঙ্কা নেই বলেও জানিয়েছেন তিনি। দুপুরে গুলশানের নিজ বাসায় সাংবাদিকদের বলেন, গণপরিষদ বা গণভোটের দাবি কিছু কিছু রাজনৈতিক দলের কৌশল হয়ে থাকতে পারে। আগামী 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরুর এক সপ্তাহ আগে ইনশাআল্লাহ বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই বিষয়ে কোনো সংশয় সন্দেহ নেই। সরকারের তরফ থেকেও নেই, নির্বাচন কমিশনের তরফ থেকেও নেই, আমাদের তরফ থেকে তো না থাকারই কথা। আমরা তো আরো আগেই নির্বাচন চেয়েছিলাম। রাজনৈতিক কৌশল হিসেবে নির্বাচনের আগে 2টি রাজনৈতিক দল হয়তো মাঠের বক্তৃতায় উত্থাপন করছে, কিন্তু নিম্নকক্ষে পিআর নিয়ে কোনো আলোচনা আমাদের জাতীয় ঐক্যমত্য কমিশনে ছিল না, কোনো এজেন্ডায় ছিল না, টেবিলে ছিল না। তো সুতরাং এই বিষয়ে আমি কোনো এখানে বক্তব্য দিতে চাই না। পিআরের বক্তব্য, মাঠের বক্তব্য মাঠেই দেয়া হবে। শেখ হাসিনার নির্দেশেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের ফরমায়েশি রায় দেওয়া হয়। সকালে আপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা রিভিউ শুনানিতে এ দাবি করেন আইনজীবী। শুনানিতে আইনজীবীরা জানান, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের আপিল শুনানিতে যে 7 জন বিচারপতি ছিলেন তাদের মধ্যে 4 জন বাতিলের পক্ষে ছিলেন। পরবর্তীতে তাদের পর্যায়ক্রমে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়, কিন্তু বাকি 3 জন বাতিলের পক্ষে ছিলেন না বলে তাদের প্রধান বিচারপতি হওয়ার সৌভাগ্য হয়নি। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক এদেশের গণতন্ত্র হত্যা করেছেন, কারণ তার রায়ের ভিত্তিতেই 15 সংশোধনী আনা হয়েছিল বলেও অভিযোগ করেন তারা। 2011 সালের 10 মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের 13 সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন তৎকালীন প্রধান বিচারপতি ABM খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ। ওই রায়ের পুনর্বিবেচনা চেয়ে গত বছরের অক্টোবরে আবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও আবেদন করে জামায়াত ইসলাম, সুশাসনের জন্য নাগরিক, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি। মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় যৌথ বাহিনী দ্রুত ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে কেরানীগঞ্জে সুভাড্ডা খাল পুনর্খনন প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠান শেষে গণমাধ্যমকে কথা জানান তিনি। জানেন যে ওই এলাকায় যে আমরা ক্যাম্পটা কিন্তু আমরা খুব রিসেন্টলি করে দিয়েছি, এবং যারা এই কাজটা করছে তাদের ধরার জন্য একটা যৌথ বাহিনী করে দেওয়া হয়েছে। আপনারা কয়েকদিনের ভিতরে হয়তো ভালো সংবাদ পাবেন। এই যৌথ বাহিনী অভিযান চালিয়ে যারা এখানে ফায়ার করছে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসি। 5 আগস্টের আগে পরে জেল ভেঙে পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে জঙ্গি, মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত 700 জনকে এখনও গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। সকালে প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, মাদক পরিবহন ও নানা অনিয়মের সাথে জড়িত থাকায় গত 1 বছরে 34 জনকে চাকরিচ্যুত ও 440 জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন আরিফ হোসেন। তখন চারিদিকে মুক্তির ডাক, জনতার ক্ষোভ ফুঁসে ফেপে রাজপথে। সরকার বিরোধিতার অপরাধে একে একে কারাগারে রাজনীতিবিদ, ছাত্র জনতা। রাজপথের পাশাপাশি 5 আগস্টের আগে তাই বড় প্রতিরোধ তৈরি হয় কারাগারের ভেতর। তখন ছাত্র জনতার আন্দোলনের সুযোগ নেয় দাগী অপরাধীরাও। শুরুটা নরসিংদী কারাগার থেকে। জেলগেট ভেঙে ছাত্র জনতার পাশাপাশি বের হয়ে যায় জঙ্গি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভয়ঙ্কর বহু আসামি। শেখ হাসিনা পালিয়ে যাবার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগে একে একে বেশ কয়েকটি কারাগার ভেঙে পালিয়ে যায় 2200-র বেশি বন্দী। গত 1 বছরে পলাতক বহু অপরাধী ফের গ্রেফতার হলেও সকালে এক সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক জানান, জঙ্গি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত
৭৯ জন সহ ৭০০ জন এখনো ধরাছোঁয়ার বাইরে। ২২০০-র অধিক বন্দী পালিয়ে গিয়েছিল। তার মধ্যে বর্তমানে গ্রেফতার এবং পুনরায় কারাগারে ফেরত আসার পরে যারা বাকি আছেন এখনো ৭০০-র অধিক বন্দী এখনো পলাতক আছেন। তার মধ্যে আমরা যেটা বলছিলাম যে জঙ্গি অথবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এরকম ৬৯ জন বন্দী এখনো এর মধ্যে ৭০০-র অধিকের মধ্যে যারা এখনো পলাতক আছেন। তার মধ্যে আপনাদের প্রেসাইজলি বলি জঙ্গি আছেন ৯ জন, বাকি রয়েছে বিভিন্ন মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামি। কারাগারে মাদক সেবন ও পরিবহনের অভিযোগ দীর্ঘদিনের। কারা পরিদর্শক জানান, মাদকসহ নানা অনিয়মে গত ১ বছরে ৩৪ জনকে চাকরিচ্যুত ও ৪৪০ জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়েছে কারা অধিদপ্তর। ৩৪ জনকে চাকরিচ্যুত করা হয়েছে বাধ্যতামূলক অবসরের পাশাপাশি ৪৪০ জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ১৭২ জনকে বিভিন্ন কারণে বিভিন্ন অনিয়মের কারণে বিভাগের বাইরে বদলি করা হয়েছে। কারাগারে শৃঙ্খলা ফেরাতে কঠোর মনোভাবের কথা উল্লেখ করে কারা মহাপরিদর্শক জানান, মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে কারো কারো ডিভিশন ক্যান্সেল করা হয়েছে। দেশের বিভিন্ন কারাগারে ডিভিশন প্রাপ্ত বন্দী আছেন ১৬৩ জন। এছাড়া কারাগারে অতিরিক্ত চাপ সামাল দিতে ইতিমধ্যে 2টি কেন্দ্রীয় কারাগার ও 4টি জেলা কারাগার চালু হয়েছে বলে জানান তিনি। আরিফ হোসেন, এখন, ঢাকা। সহপাঠীর উপর হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজধানীর শাহবাগে ব্লকেড অফ ইঞ্জিনিয়ার্স কর্মসূচি পালন করছে বুয়েট শিক্ষার্থীরা। সেখানে রয়েছেন দেলোয়ার দোলন। বুয়েট শিক্ষার্থীদের দাবিগুলো কি কি এবং শাহবাগে যান চলাচলের অবস্থা কি? গালিব, মূলত শাহবাগে ব্লকেট কর্মসূচি পালন করছে বুয়েটের শিক্ষার্থীরা। তারা 3 দফা দাবি নিয়ে আজকের এই অবস্থান কর্মসূচি পালন করছেন। এর আগে কিন্তু বিকেলের দিকে তারা বুয়েট ক্যাম্পাস থেকে তারা শুরু করে এই ব্লকেট কর্মসূচি। মিছিল নিয়ে যখন তারা ঠিক জাদুঘরের সামনে অবস্থান করছিল, ঠিক সামনে আসছিল, তখন এক দফা পুলিশের বাধার মুখে পড়তে হয়। তবে তাদের উপস্থিতি বেশি থাকার কারণে পুলিশ এক পর্যায়ে সরে গিয়ে তাদেরকে জায়গা করে দেয়, আর তারা শাহবাগে এসে বসে পড়ে। এখনও তারা সেখানে অবস্থান করছে। যদি বলে রাখি, তাদের যে 3 দফা দাবি, নবম গ্রেডে তারা বলছেন যে নবম গ্রেডে বিদ্যমান যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 33% যে কোটা রাখা হয়েছে, সেই কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। তারা বলছিলেন যে 24-এর যে গণঅভ্যুত্থান যে আকাঙ্ক্ষা ছিল, সেটি মূলত কোটা ব্যবস্থা বাতিল করে যে মেধার ভিত্তিতে যেন সর্বস্তরে নিয়োগ প্রক্রিয়া যেন জোরদার করা হয়, কিংবা যে কোটা প্রথা বাতিল করা হয়, তার পক্ষে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা বলছিলেন যে দ্বিতীয় দাবি হিসেবে যে 10ম গ্রেডে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 100% কোটা তারা বলছেন যে বাতিল করে উন্মুক্ত করতে হবে। তারা বলছেন একই সঙ্গে তারা তৃতীয় যে দাবিটি করেছেন যে ডিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবেন না। তারা বলছিলেন যে বিএসসি ডিগ্রি ছাড়া যদি কেউ ব্যবহার করেও থাকে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর কারণ হিসেবে তারা বেশ কিছু যুক্তিও দিয়েছেন। তারা বলছিলেন যে যোগ্যদের পাশ কাটিয়ে যারা অযোগ্য রয়েছেন তাদেরকে তারা সুযোগ পেয়ে যাচ্ছেন, কিংবা তারা এই পেশায় চলে আসছেন, এমনটাও তারা দাবি করেছেন। তবে আজকে যে তাদের এই অবস্থান, এতে তীব্র ভোগান্তি সৃষ্টি হয়েছে, বিশেষ করে শাহবাগ সহ বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে, নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে যারা আজকে বের হয়েছেন, শাহবাগ হয়ে যারা যাওয়ার চিন্তা করছিলেন, তাদেরকে কিন্তু তীব্র ভোগান্তিতে পড়তে হয়েছে। আমরা দেখছিলাম যে প্রায় প্রত্যেকটি সড়কে আমরা দেখছি যে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। অনেকে ভোগান্তি দীর্ঘ সময় বসে থেকে তারা পায়ে হেঁটেও রওনা হয়েছেন। তবে এক্ষেত্রে আমরা দেখি যে শিক্ষার্থীরা যারা অ্যাম্বুলেন্স আসছে কিংবা মুমূর্ষ রোগী যারা আসছেন, তাদেরকে জায়গা করে দিচ্ছেন। আমরা কিছু সময় আগে দেখছিলাম যে পুলিশের উপস্থিতি দেখছিলাম, তারা এক পর্যায়ে যে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতির কারণে তারা অনেকটা সরে গেছেন। তো এছাড়াও আমরা দেখছিলাম যে সেনাবাহিনীর গাড়ি এসেছিল কিছু সময় আগে, তারা তাদেরকেও ফিরিয়ে দিয়েছেন। তারা বলছিলেন যে তাদের যে দাবি, আজকে তারা যে দাবি আদায়ের লক্ষ্যে তারা আজকে যে অবস্থান কর্মসূচি পালন করছেন, সেখানে যতক্ষণ পর্যন্ত সুনির্দিষ্ট কোনো আশ্বাস না মিলবে, ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান চালিয়ে যাবেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজকে যে তাদের যে অবস্থান, এর আগেও তারা একাধিকবার তারা সড়কে নেমেছিলেন, গতকালও তারা আন্দোলন করেছেন। আর আজকের এই যে অবস্থান কর্মসূচি, সেখান থেকে তারা একটি ঘোষণা দিয়েছেন যে তারা বলছিলেন যে সারা দেশের শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধ করে তারা একটি বৃহৎ সমাবেশেরও ডাক দেবেন। আর এর মধ্য দিয়ে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে, যতক্ষণ পর্যন্ত তাদের পক্ষে রায় না আসবে,
ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি পালন করে যাবেন। এছাড়া আপনি জানেন যে তাদের সঙ্গে যারা ডিপ্লোমাধারী রয়েছেন তাদের এর আগে মারামারির ঘটনা ঘটেছে, সেই দাবিগুলো তারা বলছেন যে এর আগে যারা এমন কর্মকাণ্ডে জড়িয়েছে, মারামারির ঘটনায় জড়িয়েছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তো সব মিলিয়ে শাহবাগ ব্লকেট কর্মসূচিতে এই ছিল আমার কাছে থাকা সবশেষ। গালিব। শাহবাগ থেকে যুক্ত ছিলেন দেলোয়ার দোলন। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 9ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এ পর্যন্ত এ মামলায় সাক্ষ্য দিয়েছেন 23 জন। গণ অভ্যুত্থানে চোখ ক্ষতিগ্রস্ত হওয়া আহত রোগীর চিকিৎসার বর্ণনা তুলে ধরে সোমবার সাক্ষ্য দেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের 2 চিকিৎসক। জানান 1000-এরও বেশি রোগী চিকিৎসা করেছেন তারা, যাদের 1 চোখ হারিয়েছেন 493 জন আর 2 চোখ হারিয়েছেন 11 জন। এছাড়াও বাড্ডার মারুফ ও হত্যার বর্ণনা তুলে সাক্ষ্য দেন এক স্বজন। ওই এলাকায় গুলিবিদ্ধ শহীদ মারুফের বাবা বলেন, 19 জুলাই বিকেলে গুলিবিদ্ধ হয় তার ছেলে। রামপুরাতে অ্যাম্বুলেন্স আটকে মারুফকে নির্যাতন করে পুলিশ ছাত্রলীগ। এছাড়া জুলাই অভ্যুত্থানে 4 আগস্ট ফার্মগেটে পুলিশের গুলিতে গোলাম নাফিস সহ 3 জনকে হত্যা মামলায় গ্রেপ্তার করে রমনা জোনের সাবেক এডিসি সচিন মল্লিককে 28 আগস্ট হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। দখল দূষণে প্রায় হারিয়ে যাওয়া কেরানীগঞ্জের সুভাড্ডা খাল ফের যুক্ত হতে যাচ্ছে বুড়িগঙ্গা তুরাগের সঙ্গে। খাল পুনর্খননের এই কাজের তত্ত্বাবধান করছে সেনাবাহিনী। সকালে এর উদ্বোধন করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, খালটি এবার গভীর করে পুনর্খনন করা হবে, ভাঙা পড়বে বেশ কিছু অবৈধ স্থাপনা। আগামী বছরের জুন মাসের মধ্যে পুনর্খনন কাজ শেষ হবে বলে আশা করছেন পরিবেশ উপদেষ্টা। আরও জানাচ্ছেন মেহেরিন আনি। কেরানীগঞ্জের সুভাড্ডা খাল, উপর দিয়ে একটা সময় চলতো নৌকা, খালের পানি দিয়ে হতো চাষের কাজ। এখন সম্পূর্ণ ভিন্ন চিত্র। একসময়ের ভরা যৌবনা সুভাড্ডা খাল এখন কেবলই ময়লার ভাগাড়। পলিথিন ও বর্জ্যে ভরাট হয়ে যাওয়ায় খালটি এখন অস্তিত্ব বিলীনের পথে। স্থানীয়রা জানালেন, অবৈধ দখল এবং ময়লা আবর্জনা ফেলার কারণে খালটি হারিয়েছে তার স্বকীয়তা। এছাড়া ময়লা আবর্জনার কারণে মশার উপদ্রব বেশি, তাই এই এলাকায় বেড়েছে ডেঙ্গু এবং বেশিরভাগ বাসিন্দাই চর্মরোগে আক্রান্ত। একসময় এখানটা বড় বড় ডিঙ্গি নৌকা গেছে, এমন মনে করেন কোষো যাওয়ার রাস্তা নেই, মানুষ খালদা পারাপার হয় আর কি, মাঝখানটা যায় আহে। এই যে আমার নাতিন তো এখন অসুস্থ, গাও পেছরা ভরা, এই যে এনতে মশা যাইয়া কামড়ায়, মশার থেকে গাও আহে, চুলকে চুলকে গাও আহে, এই যে আমারও তৈছে। আমাদের এখানে অনেক লোক ডেঙ্গু আক্রান্ত, তারপরে দেখা গেছে পোলাপন মনে করেন চুলকানি মুলকানি হয়ে যায়। আসার কথা হলো, সুভাড্ডা খাল পুনঃখননের প্রকল্প হাতে নিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। মঙ্গলবার সকালে 317 কোটি 59 লাখ টাকার এই প্রকল্পের উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা। তত্ত্বাবধানে থাকবে সেনাবাহিনী। ওইটা পানির খাল নাই, ওটা প্লাস্টিক। খালকে গভীর করে কাটার পরিকল্পনা করা হচ্ছে জানিয়ে পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে, চাইলেন সবার সহযোগিতাও। এই খালটা খুব গভীর করে কাটার কথা ভাবা হচ্ছে। এখান থেকে কিছুটা অবৈধ দখলও আমাদেরকে উচ্ছেদ করতে হবে, আর যেন অবৈধ দখল না হয় সেটা নিশ্চিত করতে খালের পাড়ে আমাদেরকে ঢালাই করে দিতে হচ্ছে। এই খাল পুনরুদ্ধারের প্রকল্পটা এবং কাজটা একটা দৃশ্যমান এবং দেখার মতন, মনে রাখার মতন করেই সেনাবাহিনী করবে। জলাবদ্ধতা নিরসনে অসাধু ভূমিদস্যু ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর সামাজিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অসাধু ভূমিদস্যু যেন কোনো ক্রমেই খাল দখল এবং কোনো অংশ ভরাট করতে না পারে, সেই বিষয়ে সংশ্লিষ্টদের সবাইকে সজাগ থাকতে হবে। খাল দূষণ এবং দখলকারীদের বিরুদ্ধে কঠোর সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ দফায় সুভাড্ডা খালের 14.26 কিলোমিটার এলাকা খনন করা হবে। 2026 সালের মাঝামাঝি সময়ে কাজ শেষ করার আশা করা হচ্ছে। মেহেরিন অ্যানি, এখন ঢাকা।
চাঁদপুরের মুন্সিরহাট বাজারে অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে সকল রেস্তোরাঁ ও ফিলিং স্টেশনের সামনে অবৈধ বাস কাউন্টার তুলে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর সদর, মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন, সড়ক ও জনপদ বিভাগ এবং জেলা পরিষদ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অংশ নেয়। এ সময় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। উচ্ছেদের কারণে কর্মহীন হয়ে পড়া ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবি জানান। উচ্ছেদকৃত স্থানে পুনরায় স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না জানিয়েছে প্রশাসন। এদিকে দুর্ঘটনা এড়াতে ও যানজট কমাতে কুমিল্লার পদুয়ার বাজারে অবৈধ বাস কাউন্টার এবং স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন। জেলা সড়ক নিরাপত্তা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী যানজট প্রবণ এলাকায় দুর্ঘটনা এড়াতে উচ্ছেদ অভিযান চলমান থাকবে বলে জানায় জেলা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ কোকেন সহ গায়ানার এক যাত্রী আটক হয়েছেন। গত রাতে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় নামেন ওই যাত্রী। কাস্টমস ও গোয়েন্দারা জানান, দোহা থেকে কাতার এয়ারলাইন্সের ফ্লাইটটি অবতরণ করলে নারী ওই যাত্রীকে ব্যাগেজ সহ গ্রিন চ্যানেলে এনে স্ক্যানিং ও তল্লাশি করা হয়। এ সময় যাত্রীর লাগেজে 3টি প্লাস্টিকের জার পাওয়া যায়। তার ভেতর থেকে বিশেষ কায়দায় ফয়েল পেপারে মোড়ানো প্রায় 9 কেজি কোকেন উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এয়ারপোর্ট ইউনিটের প্রাথমিক পরীক্ষায় কোকেনের সত্যতা নিশ্চিত করা হয়েছে। এর আনুমানিক বাজার মূল্য প্রায় 130 কোটি টাকা। ময়লা আবর্জনায় ড্রেন ভরাট ও খাল দখলে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন স্থানে জমেছে পানি। এতে প্রবাহ বন্ধ হয়ে সৃষ্টি হচ্ছে এডিস মশার লার্ভা। এর প্রভাবে জেলায় দিন দিন ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। সোহান মাহমুদের তথ্যছবিতে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন ড্রেনে জমে আছে পানি, যেখান থেকে জন্ম নিচ্ছে এডিস মশার লার্ভা। এতে দিন দিন বাড়ছে মশার উপদ্রব। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল সহ উপজেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল থেকে রাত পর্যন্ত প্রতিনিয়ত আসছেন রোগীরা। পরীক্ষা করলেই ধরা পড়ছে ডেঙ্গু পজিটিভ। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার 15টি ওয়ার্ডের মধ্যে মিশ্রিপাড়া, বালুবাগান, পিটিআই, নিচতলা, ফুলকুড়ি ও পুরাতন বাজারে আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। ড্রেন আবর্জনা ভর্তি থাকছে, ময়লা পরিষ্কার করছে না। পৌরসভা থেকে যে আগে বীজ টিজ দেওয়া হতো, এখন কোনো বীজ দেওয়া হয় না। পৌরসভায় যে ড্রেনেজ ব্যবস্থাগুলো আছে সেগুলো হয়তো বা নোংরা থাকছে বা কোনো ডেঙ্গু মশা হয়তো বাড়ছে। চিকিৎসকরা বলছেন, গত বছরের চেয়ে এবার ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি। পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতার অভাবে এর অন্যতম কারণ বলে জানান চিকিৎসকরা। আমাদের ইতিমধ্যে কয়েক মাস হলো আমাদের একটা মাস্টার ড্রেন নির্মাণে ফিজিবিলিটি স্টাডি হয়েছে। তো সেইটা বাস্তবায়ন হলে আমরা ড্রেনের ভালো একটা সুবিধা পাবো, পানি নিষ্কাশিত হবে এবং কোনো জল আবদ্ধতা সৃষ্টি হবে না অদূর ভবিষ্যতে। গত 6 মাসে চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে 6 জনের মৃত্যু হয়েছে। এখন চাঁপাইনবাবগঞ্জ। শক্তিশালী টাইফুন কাজিকির আঘাতে ভিয়েতনামে মৃত্যু হয়েছে অন্তত 3 জনের, আহত হয়েছেন কমপক্ষে 10 জন। সোমবার সন্ধ্যার দিকে ঘন্টায় প্রায় 150 কিলোমিটার গতিতে ভিয়েতনাম উপকূলে আঘাত হানে টাইফুন কাজিকি। এতে ক্ষতি হয়েছে প্রায় 7,000-এর বেশি ঘরবাড়ি, তলিয়ে গেছে প্রায় 28,000 হেক্টর ফসলি জমি, 18,000-এর বেশি গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে গেছে 331টি বৈদ্যুতিক তারের খুঁটি। চলতি বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় বলে ধারণা করা হচ্ছে একে। চীনের হাইনান প্রদেশেও আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় কাজিকি। এরই মধ্যে সেখানকার ব্যবসা প্রতিষ্ঠান, গণপরিবহন বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। খেলার খবর, এশিয়া কাপ হকিতে অংশ নিতে ভারতের কলকাতায় পৌঁছেছে বাংলাদেশ হকি দল। মঙ্গলবার সকাল 10টায় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে যাত্রা করে 24 সদস্যের দলটি কলকাতা থেকে সড়কপথে রাতে বিহারে পৌঁছাবে সফরকারীরা। সেখানে আগামী 29 তারিখ থেকে শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ হকি। মহাদেশীয় এই প্রতিযোগিতাকে সামনে রেখে 14 দিনের ক্যাম্প করেছে পুরো দল। আগামীকাল বিহারে কাজাখস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এখন বিকেলের শিরোনামগুলো আরও একবার। ডাকসু নির্বাচনে কড়া আচরণবিধির মধ্যেই প্রচার শুরু। ভোটের দিন থাকবে সেনাবাহিনী। জাকসু ও রাকসুতেও নির্বাচনী আমেজ।
যেসব দল নির্বাচনে আসবে না তারা মাইনাস হয়ে যাবে, মন্তব্য সালাউদ্দিন আহমেদের। বিএনপির সঙ্গে কয়েকটি ইসলামী দলের জোট করার ইঙ্গিত। সীমানা পুনর্নির্ধারণে ঢাকা অঞ্চলের আপত্তি শুনছে ইসি। আসন বাড়ায় খুশি গাজীপুরের প্রতিনিধিরা, কমায় ক্ষোভ মানিকগঞ্জ মুন্সিগঞ্জবাসীর। 5 আগস্টে জেল পালানো 9 জঙ্গি সহ 700 কয়েদি এখনো বাইরে। লুটের অস্ত্রে গজারিয়ায় পুলিশের উপর হামলা, শীঘ্রই যৌথ বাহিনীর অভিযান। এবং প্লাস্টিক কারে ঝুটের বর্জ্যে মৃতপ্রায় সুভাড্ডা খাল ফের যুক্ত হচ্ছে বুড়িগঙ্গা তুরাগের সঙ্গে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উচ্ছেদের পরই অবৈধ বাস কাউন্টার সচল। এই ছিল এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।